আগের সেশনে আমরা 50 পর্যন্ত ইডিয়াম ফ্রেজ দেখেছিলাম। আজকে 51 থেকে স্টার্ট করব। 51-এর প্রথম যেটা রয়েছে, নট ক্রিকেট। দেখো, ক্রিকেট ইজ আ জেন্টলম্যানস গেম, অ্যাজ উই অল নো। সো ইফ আই সে দ্যাট ইউর বিহেভিয়ার ইজ নট ক্রিকেট, তার মানে হচ্ছে ইউ হ্যাভ নট বিহেভড ইন আ ফেয়ার আর অনারেবল ওয়ে। অর্থাৎ ক্রিকেট মানে, যেহেতু ক্রিকেট ইজ এ জেন্টলম্যানস গেম, সো ইট মিনস ইট ইজ a fair behavior, you can say. So when I say it is not cricket, it means it's not behavior, the behavior is not in a fair or honorable way. তাহলে নট ক্রিকেট এটা বেসিক্যালি কারোর বিহেভিয়ার বা আচরণ বোঝাতে আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে আমরা এর মিনিং যেটা লিখব, নট ক্রিকেট মিনস behaved in unfair way। অর্থাৎ যদি আমি বলি যে your behavior is not cricket, the behavior is not termed as cricket or not cricket, so behaved in unfair way. Next দেখো, crocodile tears। crocodile tears মানে সাপোজ কেউ দুঃখ জ্ঞাপন করছে, বাট সেটা জেনুইন নয়, লোক দেখানো। সো বেসিক্যালি এক্সপ্রেশন অফ সরো দ্যাট ইজ নট সিনসিয়ার অর জেনুইন। যেমন অনেক সময় দেখা যায় অনেক পলিটিক্যাল লিডার তারা জনতাকে খুশি করার জন্য মানুষের দুঃখে চোখের জল ফেলে, হয়তো দেখা যাচ্ছে সেই তার জন্য দায়ী। সো ক্রোকোডাইল টিয়ার মিনস এক্সপ্রেশন অফ সরো দ্যাট ইজ নট সিনসিয়ার অর জেনুইন। তাহলে আমরা লিখতে পারি ক্রোকোডাইল টিয়ার্সে এক্সপ্রেশন of sorrow, expression of sorrow that is not genuine, expression of sorrow that is not genuine, expression of sorrow that is not genuine. That is the meaning of crocodile tears, expression of sorrow that is not genuine. For example, ধরো বললাম few politicians are concerned about the masses, but when they visit their constituencies on the eve of election, they sympathize with the voters, shedding crocodile tears. They say your sorrow is my sorrow, your sorrows are my sorrow. But once the campaigning is over, they fly back to 5-star comfort. অর্থাৎ shedding false tears, basically crocodile tears. Next দেখো, cross one's finger। cross one's finger মানে কোনো কিছুর জন্য আমি আশা করছি, হোপ করছি। If you are crossing your finger about something, it means you are hoping that everything will fine as you want it to। অর্থাৎ it is a positive hoping, means optimistic, be optimistic about something, be optimistic about something। নেক্সট দেখো, ক্রস দ্য রুবিকন। ক্রস দ্য রুবিকন, অ্যাকচুয়ালি রুবিকন কি? রুবিকন একটা নদীর নাম দ্যাট মার্ক দ্য বাউন্ডারি বিটুইন ইটালি প্রপার অ্যান্ড সিজাস পাইন গল। অ্যাকচুয়ালি দুটো জায়গার মধ্যে বাউন্ডারি। তো এখানে একটা প্রাচীন গল্প আছে, যখন জুলিয়াস সিজার, তোমরা নাম শুনেছো, দ্য গ্রেট জুলিয়াস সিজার, when Julius Caesar led his army across the Rubicon, it around 49 বা 50 BC, around 49 BC, he declared a war on the Republic.
গোয়িং ব্যাক ওয়াজ নট পসিবল। অর্থাৎ ক্রসিং দ্য রুবিকন মিনস তুমি যখন কোনো কিছু একটা ডিক্লেয়ার করে দিলে বা ঘোষণা করে দিলে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়, তো আমরা বলতে পারি অ্যান ইরেভোকেবল স্টেপ। ইরেভোকেবল স্টেপ মানে যেখান থেকে আর পিছিয়ে আসা সম্ভব নয়। সো নাওএডেজ declaring war and engaging in war is like crossing the Rubicon. তো crossing the Rubicon মানে আমরা বলতে পারি an irrevocable step, যেখান থেকে আর ফিরে দাঁড়ানো সম্ভব নয়, মানে ফিরে আসা সম্ভব নয়। ধরো আমরা আমাদের ইন্ডিয়ান ইকোনমিক ওরিয়েন্টে বলতে পারি, when Dr. Manmohan Singh announced the new economic policy in 1991, he crossed the Rubicon, অর্থাৎ অনেকটা এগিয়ে গেছিল পুরনো জিনিস ছেড়ে। Any party that came to power after that has not dared to go back on it, অর্থাৎ মনমোহন সিং 1991 সালে যে পলিসিটা দিয়ে গেছেন, পরবর্তী ক্ষেত্রে যে পার্টিগুলো এসেছে তারা কিন্তু সেই পলিসিটাকে ব্রেক করে আগে ফিরে যাওয়ার সাহস দেখাতে পারেনি। তো ক্রসিং দ্য রুবিকন or cross the Rubicon means basically an irrevocable step. এই এক্সাম্পলগুলো আমি যেগুলো ভার্বালি বলছি সেগুলো তোমাদের মনে রাখতে হবে। এক্সাম্পল লিখতে গেলে দেরি হয়ে যাবে, এই জন্য আমি লেখার সময় শুধুমাত্র মিনিংটা লিখছি, বাট আমি এক্সাম্পল ভার্বালি যেগুলো বলছি সেগুলো তোমরা মনে রাখবে। an irrevocable step where that can't be reversed actually. Next দেখো crossroads. Crossroads মানে if you cross swords with someone, it means you disagree with him about something. তো বেসিক্যালি crossroads মানে disagree করা। তুমি যদি কারোর সাথে crossroads এ রয়েছো, তো বেসিক্যালি you are disagreeing। তুমি কি করছো? disagree করছো। if you are crossroads with someone, so basically you are disagreeing, তুমি disagree করছো। নেক্সট দেখো at cross purpose. ক্রস পারপাস মানে কি? ক্রস পারপাস মানে বেসিক্যালি মিসআন্ডারস্ট্যান্ডিং। সো ইফ পিপল আর অ্যাট ক্রস পারপাসেস, সো দেয়ার ইজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন দেম, অর্থাৎ নিজেদের মধ্যে মনোমালিন্য হচ্ছে। তো মিসআন্ডারস্ট্যান্ডিং, সো অ্যাট ক্রস পারপাসেস, তাহলে তোমরা লিখতে পারো এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং। নেক্সট দেখো অ্যাট এ ক্রস রোডস। তো অ্যাট এ ক্রস রোড এই শব্দের অর্থ কী? দেখো একটা ক্রস রোড কি? এ ক্রস রোড ইজ আ প্লেস ওয়ার টু রোডস মিট অ্যান্ড ক্রস ইচ আদার, যেখানে দুটো রাস্তার মিলন হয় এবং একে অন্যের ওপর দিয়ে পাস করে। সো ইফ ইউ আর অ্যাট এ ক্রস রোড, তার মানে ইউ হ্যাভ রিচড আ ভেরি ইম্পর্ট্যান্ট স্টেজ ইন ইউর লাইফ অর ডেভেলপমেন্ট, মানে যেখান থেকে তোমাকে একটা ক্রুশাল ডিসিশন নিতে হবে। ধরো তুমি হায়ার সেকেন্ডারি পাস করার পর কলেজে অ্যাডমিশন নিচ্ছ, দ্যাট ডিসিশন ইজ আ ভাইটাল ডিসিশন, কারণ সেই ডিসিশনের ওপর তোমার ক্যারিয়ার ডিপেন্ড করছে তুমি কোন স্ট্রিম বেছে নিচ্ছ। সো উই ক্যান সে দ্যাট ওয়েন ইউ পাস আউট অফ স্কুল, ইউ আর অ্যাট ক্রস রোড। দ্য ক্যারিয়ার ডিপেন্ডস অন দ্য ডিরেকশন ইউ টেক। তুমি যে ডিরেকশন নেবে সেই ডিরেকশনের উপর তোমার ক্যারিয়ার ডিপেন্ড করছে। তো অ্যাট এ ক্রস রোড আমরা বলতে পারি আ ভেরি ইম্পর্ট্যান্ট স্টেজ অফ ইউর লাইফ অর ডেভেলপমেন্ট। তাহলে আমরা বলতে পারি এ ভেরি ইম্পর্ট্যান্ট স্টেজ অর ডেভেলপমেন্ট অ্যাট ক্রস রোড, মানে যখন তুমি রাস্তাটা টপকে অন্য একটা রাস্তায় যাচ্ছ। নেক্সট দেখো ক্রাই ওভার স্প্লিট মিল্ক, অর্থাৎ যে মিল্কটা অলরেডি খারাপ হয়ে গেছে তার জন্য আর কেঁদে কী হবে, তুমি তো আর সেখান থেকে ভালো মিল্ক ফিরে পাবে না। অর্থাৎ ইফ ইউ ক্রাই ওভার স্প্লিট মিল্ক, ইট মিনস ইউ ফিল স্যাড অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড ক্যান্ট বি চেঞ্জড, অর্থাৎ কোনো জিনিস ঘটে গেছে সেটাকে আর তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু তুমি সেটার জন্য এখনও কান্নাকাটি করে যাচ্ছ। তার মানে হচ্ছে ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক।
ধরো তুমি একটা এক্সামে খারাপ করেছো, তোমার কি করা উচিত? ইউ শুড স্টার্ট ইউর প্রিপারেশন ফর নেক্সট এক্সাম। ডোন্ট থিঙ্ক অফ দ্য এক্সাম ইউ হ্যাভ নট পারফর্মড, you could not perform, so don't cry over spilled milk. So cry over spilled milk means basically feeling sad about something that can't be changed. তাহলে আমরা বলতে পারি এখানে feeling sad about something that can't be changed. Feeling sad about something that can't be changed. Next দেখো cry wolf. Cry wolf মানে বেসিক্যালি এটা একটা ইডিয়ামস। এর পিছনে একটা গল্প আছে। একটা গ্রামের একটা ছেলে, সে মাঠে যখন গরু চড়াতে যেত, সে গ্রামবাসীদের আতঙ্কিত করার জন্য বাঘ আসছে বলে চিৎকার করতো, বাঘ বাঘ বলে। যখন গ্রামবাসীরা ছুটে আসতো, সে তখন তাদের দেখে হাসতো যে কোনো বাঘ আসেনি, কিন্তু বাকিদের ছুটে এসেছে, because there was no wolf actually. So if you cry wolf, it means basically you pretend there is a danger, but actually there is no danger. But এর পরিণাম কি, যেদিন সত্যিকারের বাঘ এসেছিল সেদিন আর গ্রামবাসীরা আসেনি। তো cry wolf মানে pretending something, pretend there is a danger. If you cry wolf means pretend there is a danger. অর্থাৎ আমরা বলতে পারি প্রিটেন্ডিং ফর আ ডেঞ্জার। আমরা বলতে পারি প্রিটেন্ডিং ফর এ ডেঞ্জার। নেক্সট দেখো রয়েছে নট ওয়ান্স কাপ অফ টি। অ্যাকচুয়ালি ওয়ান্স কাপ অফ টি মানে কি, যেটা তোমার চয়েস। ইফ আই সে ইট ইজ নট মাই কাপ অফ টি, মানে যেটা আমি লাইক করি না, আই এম নট ইন্টারেস্টেড ইন ইট। সো ইফ আই সে লিটারেচার ইজ নট মাই কাপ অফ টি, তার মানে কি, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন লিটারেচার, দো ইট ইজ আ ভেরি গুড সাবজেক্ট, গুড টপিক, বাট সামওয়ান মে নট হ্যাভ ইন্টারেস্ট ইন ইট। সো নট ওয়ান্স কাপ অফ টি মানে আমরা বলতে পারি নট ওয়ান্স লাইকিং। নট ওয়ান্স কাপ অফ টি মানে নট ওয়ান্স লাইকিং। চলে আসছি আমরা পরের ইডিয়ামসে। নেক্সট দেখো কারি ফেভার। কারি ফেভার এটা একটা ইম্পর্টেন্ট ইডিয়ামস। হোয়াট ডু ইউ মিন বাই কারি ফেভার? ইফ আই সে if you curry favor with someone, it means you try to gain his favor by giving him help. অর্থাৎ কাউকে প্রশংসা করে তুমি তার থেকে কিছু ফেভার নেওয়ার চেষ্টা করছো, তো সেটা কি হবে, সেটা হচ্ছে কারি ফেভার। অর্থাৎ if you curry favor with someone, it means you try to please him so that he will notice you and approve of you. মানে বেসিক্যালি বাটারিং সামওয়ান আপ, মানে কাউকে মাখন লাগানো বা তেল দেওয়া যাকে বলে। তো কারি ফেভার মানে হচ্ছে আমরা বলতে পারি, যদি চলিত বাংলায় আমরা বলি বা কলোকুয়াল ইংলিশে যদি আমরা বলি, বাটারিং someone up, buttering someone up. Next দেখো at daggers drawn. at daggers drawn মানে সব সময় লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে। if you are at daggers drawn with someone, it means you show strong dislike for him. মানে daggers drawn মানে খুব খারাপ সম্পর্ক। ধরো বললাম the 5 brothers are at daggers drawn, অর্থাৎ তাদের মধ্যে খুব হস্টাইল রিলেশন। তাহলে ড্র্যাগার্স ডনকে তুমি বলতে পারো হস্টাইল রিলেশন। এটা পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে আসে, বিভিন্ন প্যাসেজেও তোমরা পাবে। দে আর অ্যাট ড্র্যাগার্স ডন মানে দে আর অ্যাট ড্র্যাগার্স ডন মিনস দে হ্যাভ হস্টাইল রিলেশন। নেক্সট দেখো এ ডার্ক হর্স। এ ডার্ক হর্স মানে এমন একজন ব্যক্তি যাকে খুব বেশি লোকজন চেনে না, যার সম্পর্কে মানুষের খুব বেশি নলেজ নেই, কিন্তু হি হ্যাজ সাম স্পেশাল কোয়ালিটিস অ্যান্ড অ্যাবিলিটিস, সে কিন্তু ঠিক কাজটা করে দেবে। সো এ ডার্ক হর্স রেফার্স টু সামওয়ান
about whom a little is known. He has not told anything about himself, but he possesses some special personal qualities or abilities. অর্থাৎ যে লং রানে তোমাকে সাহায্য করতে পারে, অর্থাৎ এ পার্সন মানে যাকে আমরা বলি ছুপা রুস্তম, যার মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে, অনেক অ্যাবিলিটি রয়েছে, কিন্তু প্রকাশ করে না। সো উই ক্যান সে এ person with special abilities, a person with special abilities, but never expresses, কিন্তু এক্সপ্রেস করে না, বা আমরা বলতে পারি বাট লিটল নোন অফ হিম, বা আমরা বলতে পারি বাট very little is known, but of whom very little is known, মানে খুব কম জানা আছে, very little is known. নেক্সট দেখো, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ব্লু সি, এটা খুব ইম্পর্টেন্ট। বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ব্লু সি এর মানে কি? দেখো, উভয় সংকট, মানে তুমি এদিকে গেলে ডেভিল রয়েছে, এদিকে গেলে ডিপ ব্লু সি, তুমি যেখান থেকে উঠতে পারবে না। তো বেসিক্যালি ডেভিল অ্যান্ড ডিপ ব্লু সি দুটোই ডিফিকাল্ট সিচুয়েশনকে বোঝায়। সো হোয়াট উই ক্যান সে, সো ইন বোথ সাইড দেয়ার ইজ ডেঞ্জার। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি বিটুইন সাইলা অ্যান্ড স্যারিবিটস, এটাকে এভাবে আমরা ইউজ করতে পারি। অর্থাৎ আমরা এখানে বলতে পারি if you are between devil and the deep sea, you are in a dangerous situation. So we can say a very difficult situation, a very difficult situation. এটাকে আরেকটা ইডিওমেটিক ওয়েতেও বলা যেতে পারে, আমি সেটা লিখে দিচ্ছি এখানে, আমি ওপরে লিখছি। বিটুইন সাইলা অ্যান্ড চ্যারিপটিস, CHARYBDIS, বিটুইন সাইলা অ্যান্ড চ্যারিপটিস, তার মানেও কিন্তু উভয় সংকট, অর্থাৎ বোথ সাইড ডেঞ্জার, এটা মনে রাখবে। নেক্সট দেখো, আমরা পরের ইডিয়ামে আসছি, এ ডাইম এ ডজন। সো ইফ ইউ গেট এ ডজন অফ সামথিং জাস্ট ফর এ ডাইম, it must be a pretty worthless. তার মানে কি? a dime a dozen means, so something, যদি আমরা বলি যে something is a dime a dozen, মানে is nearly worthless or very common. ধরো বললাম management degrees from regional private colleges are a dime a dozen, অর্থাৎ pretty worthless, মানে যার কোনো ভ্যালু নেই। তাহলে আমরা এখানে বলতে পারি a dime a dozen means pretty worthless, pretty worthless. Next দেখো, a dog in the manger. Actually a manger মানে কি? What is a manger? Actually it is an open box from which horses or cattle are fed basically. মানে একটা ওপেন বক্স, বাক্স টাইপের, যার মধ্যে খাবার থাকে কাদের জন্য? হর্স, ঘোড়া বা গবাদি পশুর জন্য, ক্যাটেলদের জন্য। বাট ইফ ইউ প্লেস দ্য ম্যাঙ্গার বিফোর এ ডগ, এর মানে কি?
you allow anyone else to come near it. মানে basically if I say যে if you place the manger before a dog, it means even if it does not eat the food, it does not allow someone else to come near to it. মানে basically a dog in the manger refers to a person who stop other enjoying something he cannot use or does not want. মানে সে নিজে যেটা ভোগ করতে পারছে না বা এনজয় করতে পারছে না, সে অন্য কাউকেও সেটা এনজয় করতে দেবে না। এ ডগ ইন দ্য ম্যাঙ্গার মানে বেসিক্যালি এটা নেগেটিভ অ্যাডজেক্টিভ, নেগেটিভ ইডিয়ামস। বেসিক্যালি ম্যাঙ্গার হচ্ছে একটা ওপেন বক্স যেখানে গবাদি পশু বা ঘোড়ার জন্য খাবার দাবার রাখা হয়, কিন্তু একটা কুকুরকে তুমি যদি কুকুরের সামনে সেই বক্সটাকে রাখো, সে তো ঘোড়া যেটা খায় সে তো ঘাস পাতা খাবে না, কিন্তু ঘোড়াকেও আসতে দেবে না। অর্থাৎ এ ডগ ইন দ্য ম্যাঙ্গার মানে ইট রেফার্স টু আ পার্সন who stop others enjoying something he cannot use or does not want. তাহলে it refers to someone who stops others enjoying from something, he cannot use or dare not want, that he cannot, অর্থাৎ সে নিজে যেটা এনজয় করতে পারে না বা ভোগ করতে পারে না, সে অন্যকেও সেটা ভোগ করতে দেয় না। নেক্সট ইডিয়ামস, গো টু দ্য ডগস। গো টু দ্য ডগস মানে বেসিক্যালি লুজিং গুড কোয়ালিটিস, মানে কোনো কিছু যেটা ছিল আগে সেটা নষ্ট হয়ে গেল, বেসিক্যালি রুইন, গেট রুইনড। If I say go to the dogs, তার মানে হচ্ছে get ruined, go to the dogs মানে get ruined. Next দেখো, in the doldrums. What do you mean by in the doldrums? In the doldrum মানে basically the doldrum refers to a part of the ocean near equator there is little or no wind. মানে বেসিক্যালি এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন। বেসিক্যালি ডোলড্রাম কাকে বলে, এটা হচ্ছে ইকুয়েটরের কাছাকাছি একটা জায়গা ওশেনের যেখানে বাতাস খুব কম বয়, তার ফলে কি হয় সেখান দিয়ে জাহাজে যাতায়াত করা খুব কঠিন। তো ইডিওমেট্রিক্যালি আমরা যদি বলি ইফ সামওয়ান ইজ ইন দ্য ডোলড্রাম, তার মানে হচ্ছে হি ইজ ফিলিং ডিপ্রেসড, হি ইজ ইন লো স্পিরিট। তাহলে আমরা ইন দ্য ডোলড্রাম মানে বলতে পারি in low spirit, বা আমরা এরকমও বলতে পারি ডিপ্রেসড, in low spirit বা ডিপ্রেসড। নেক্সট দেখো, dot one's eyes and cross one's T's. dot one's eyes and cross one's T's এর মানে কি দেখো, dot one's eyes and cross one's T's এর মানে হচ্ছে বেসিক্যালি you deal with all the remaining small details before a task is completely finished. মানে যে কোনো কাজ শেষ হওয়ার আগে তুমি সমস্ত কিছু চেক করে নিলে বেসিক্যালি। so if you dot the i's and cross the t's, মানে যখন আমরা আই লিখি দেখো আই আর টি কিন্তু শুরুতে একই রকম থাকে, আই এর ওপরে আমরা ডট দিই আর টিটাকে কেটে দিই। লক্ষ্য করে দেখো যখন আমরা আই বা টি লিখছি শুরুতে কিন্তু দুটোই একই শেপে থাকে, শুধু আই এর ওপরে ডটটা দিতে হয় আর টিকে ক্রস করতে হয়। অর্থাৎ এইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু চেক করে নেওয়া। so if you dot the i's and cross the t's, it means you deal with all the remaining small details before a task is completely finished. তার মানে কি when
the pressure of deadline is there, you can't afford much time. আমরা example বলতে পারি, example when there is a deadline, then we cannot afford much time dotting our i's and crossing our t's. অর্থাৎ যখন খুব ডেডলাইন এসে যায় কাছাকাছি তখন সব সময় এটা করা সম্ভব হয় না। তাহলে ডট ওয়ান্স আই ক্রস ওয়ান্স টিস এর মানে কি? এর মানে হচ্ছে বেসিক্যালি deal with all the remaining small details before the task is completely finished. অর্থাৎ আমরা বলতে পারি deal with all the small details before a task is finished. Before a task is finished, deal with all the small details before a task is finished. Next দেখো drag one's heel. এই drag one's heel বলতে আমরা কি বোঝাই? Drag one's heel. So if you drag your heels or drag your feet, basically you delay something, doing something. মানে কোনো কিছু করা থেকে তুমি ডিলে করছো। if you drag your heel তার মানে you delay doing something, তুমি কিছু করা থেকে কি করছো? নিজেকে ডিলে করছো। you deliberately slow in making decision basically. So if you drag your heel, it means you delay doing something. You delay doing something. অর্থাৎ তুমি কোনো কিছু করা থেকে কি করছো? না ডিলে করছো। you delay doing something. This is called drag one's heel. at the drop of the hat মানে হচ্ছে যে কোনো কিছু উইথাউট ডিলে। যেমন ধরো বললাম the management expect the employee follow order at the drop of the hat. অর্থাৎ উইথাউট ডিলে বেসিক্যালি। the management wants the employee to follow order at the drop of the hat. অর্থাৎ আমরা at the drop of the hat কে বলতে পারি উইথাউট ডিলে। আমরা বলতে পারি উইথাউট ডিলে। নেক্সট দেখো ড্রপ নেমস। ড্রপ নেমস মানে কি? if you drop names, basically you mention famous or powerful people basically. মানে তুমি কোনো একটা আলোচনা হচ্ছে সে তার মধ্যে একটা এমন নাম বললে তুমি তাকে চেনো, তার সঙ্গে তোমার ভালো সম্পর্ক আছে, মানে একটা ফেমাস বা পাওয়ারফুল পিপল সম্পর্কে তুমি বলছো। অর্থাৎ আমরা বলতে পারি ড্রপ নেমস মানে মেনশনিং ফেমাস অর পাওয়ারফুল পিপল। mentioning famous or powerful people. Mentioning famous or powerful people is called drop names. Next দেখো ডাক ডায়মন্ড। ডাক ডায়মন্ড মানে কি? মানে যাকে কেউ পছন্দ করে। দ্য ইডিয়াম রেফার্স ওয়ান্স বিলাভড অ্যাকচুয়ালি। দেখো অ্যাকচুয়ালি ডাক ডায়মন্ড মানে আমরা ছোটবেলায় যে গল্পগুলো পড়তাম সেখানে এর উল্লেখ থাকতো। ধরো বললাম দ্য হিরো ইজ রেডি টু লে ডাউন his life for the sake of his dark diamond. অর্থাৎ যাকে সে চায় পছন্দ করে তার জন্য সে নিজের জীবন দিতে প্রস্তুত। so dark diamond means basically once beloved, যাকে সে ভালোবাসে।
নেক্সট দেখো ইট হাম্বল পাই। ইট হাম্বল পাই মানে অ্যাপোলোজাইজ করা, পরাজয় স্বীকার করা। ইফ ইউ ইট হাম্বল পাই ইউ সে দ্যাট ইউ অ্যাকসেপ্ট দ্য ডিফিট, অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যাকসেপ্টিং ডিফিট। ইট হাম্বল পাই, অ্যাকসেপ্ট ডিফিট। নেক্সট দেখো put all eggs in one basket। put all eggs in one basket তার মানে কি? আমরা বলি না do not put all your eggs in one basket, মানে কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপর নির্ভরশীল থেকো না, কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপর নির্ভরশীল থেকো না। put all eggs in one basket তার মানে সব কিছু একটা জায়গায় নিবেশ করে দেওয়া। সবসময় আমরা কি করি, অ্যাসেটকে অ্যালোকেট করি ডাইভার্সিফাই করে, যাতে রিস্কটা কমে যায়। সো বেসিক্যালি পুট অল এগস ইন ওয়ান বাস্কেট মিনস রিলাইং অন ওয়ান পার্টিকুলার অ্যাকশন। এর মানে হচ্ছে বেসিক্যালি রিলাইং অন ওয়ান পার্টিকুলার অ্যাকশন। Relying on one particular action, it means put all eggs in one basket. Next দেখো in one's element। in one's element মানে কি? মানে if you are in your element তার মানে you are in your usual or preferred surrounding, মানে তুমি যে সারাউন্ডিং এ বেসিক্যালি থাকো তুমি সেই সারাউন্ডিং এ রয়েছো। in one's element মানে হচ্ছে in one's preferred surrounding। in one's element means in one's preferred surroundings। next দেখো make both ends meet। make both ends meet মানে কি? আয় এবং ব্যয়ের মধ্যে সমন্বয় সাধন করা। suppose nowadays during lockdown most of the Indians have to struggle to make both ends meet, অর্থাৎ বেসিক্যালি ব্যালেন্স বিটুইন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। যদি আমাদের ইনকামের থেকে এক্সপেন্ডিচার বেড়ে যায় তাহলে তো ব্যালেন্স থাকবে না। তো মেক বোথ এন্ডস মিট মানে বেসিক্যালি ব্যালেন্স বিটুইন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। So balance between income and expenditure is called meet both way meet। next দেখো get even। get even মানে হিসাব বরাবর করে দেওয়া। so if you are going to get even with someone, so you are going to take revenge basically, মানে হিসাব বরাবর করা মানে to take revenge। তাহলে get even মানে হচ্ছে to take revenge। next দেখো break even। তো break even মানে এটা বেসিক্যালি ইকোনমিক্সে ইউজ করা হয়। সাপোজ আমি বললাম a company breaks even, তার মানে হচ্ছে it makes neither a profit nor a loss, অর্থাৎ no profit no loss বেসিক্যালি। তো break even মানে no profit no loss। This is the meaning of break even, no profit no loss। next দেখো CI to I। CI to I মানে কি? so if you see eye to eye with someone, basically you agree with him। তো eye to eye মানে বেসিক্যালি এগ্রি, চোখে চোখ রাখা মানে এগ্রি হওয়া। so if you see eye to eye with someone, so basically you agree with him and share same opinion or views, অর্থাৎ আমরা বলতে পারি agree with someone, agree with someone। দেখো 81 ইডিয়ামসে রয়েছে এখানে stare in the face। stare in the face, stare মানে কি? stare মানে বেসিক্যালি look at someone or something।
তাহলে দেখো এখানে ইডিওমেট্রিক্যালি আমরা কিভাবে বলবো, যদি আমি বলি স্টেইং ইউ ইন দ্য ফেস, স্টেয়ারিং ইউ ইন দ্য ফেস, স্টেয়ারিং ইউ ইন দ্য ফেস মানে বেসিক্যালি ইট ইজ অবভিয়াস দ্যাট ইউ শুড হ্যাভ সিন ইট লং এগো। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো বললাম ইফ সামথিং সে অ্যান অ্যান্সার অর সলিউশন ইজ স্টেয়ারিং ইউ ইন দ্য ফেস, স্টেয়ারিং ইউ ইন দ্য ফেস মানে ইট ইজ অবভিয়াস দ্যাট ইউ শুড হ্যাভ সিন ইট লং এগো, মানে তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুমি এটা জানো, তুমি এই ব্যাপারে অবগত। তাহলে এটাকে আমরা কীভাবে মনে রাখবো, বেসিক্যালি আমরা যখন বলি যে সাপোজ সামওয়ান হ্যাজ আস্কড ইউ আ কোয়েশ্চেন, the answer or solution of the question is staring you in the face. Suppose someone has asked you a question, the answer or solution of the question is staring you in the face. তার মানে কি, তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি এটা জানো, so it is obvious that you should have seen it long ago. ধরো এবার বললাম যে দুটো টিমের মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে, একটা টিম পরে ব্যাট করছে, অলরেডি তার 8 উইকেট পড়ে গেছে, তার মানে কি দেখে বোঝা যাচ্ছে যে সে ম্যাচ হেরে যাবে। সো ডিফিট ওয়াজ স্টেয়ারিং দ্য টিম ইন দ্য ফেস, ডিফিট ওয়াজ স্টেয়ারিং দ্য টিম ইন দ্য ফেস। তার মানে বেসিক্যালি স্টেয়ারিং দ্য ফেস মানে সামথিং হুইচ ইজ অবভিয়াস। তাহলে মনে রাখবে স্টেয়ারিং দ্য ফেস মানে সামথিং হুইচ ইজ অবভিয়াস। ইউজটা আমরা কীভাবে করবো সেটা আমি বলে দিলাম, সামথিং অবভিয়াস। অবভিয়াস মানে যেটা হতে চলেছে, দেখে বোঝা যাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য অ্যান্সার, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, দ্য অ্যান্সার ইজ staring you in the face, the answer is staring you in the face। মানে এইরকমভাবে সেন্টেন্সগুলো লেখা থাকে। স্টেয়ারিং ইউ ইন দ্য ফেস মানে তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি সেটা জানো, ইট ইজ কোয়াইট অবভিয়াস। নেক্সট দেখো সেট ওয়ান্স ফেস এগেনস্ট। সেট ওয়ান্স ফেস এগেনস্ট মানে ধরো বললাম ইফ ইউ সেট ইউর ফেস এগেনস্ট সামথিং ইট মিনস ইউ আর ডিটারমাইন্ড টু অপোজিট। ইফ ইউ সেট ইউর ফেস এগেনস্ট সামথিং, যদি তুমি তোমার ফেসটাকে এগেনস্ট সামথিং সেট করো, তার মানে কি বেসিক্যালি ইউ আর ডিটারমাইন্ড টু অপোজিট। তাহলে সেট ওয়ান্স ফেস এগেনস্ট মানে আমরা বলতে পারি ডিটারমাইন্ড টু অপোজ সামথিং। ডিটারমাইন্ড টু oppose something। determined to oppose something। face the music মানে কি, সাপোজ তুমি কিছু একটা ভুল করেছো, সেই জন্য তোমাকে খেসারত দিতে হবে। সো ইট ইজ টু ফেস ক্রিটিসিজম অর আনপ্লিজেন্ট কনসিকুয়েন্সেস অফ আ রং ডুইং। তো বেসিক্যালি এটা নেগেটিভ অর্থে ইউজ হয়, যে ফেস দ্য মিউজিক মানে to face the criticism or unpleasant consequences, to face the criticism, to face the criticism or unpleasant consequences। মানে কোনো ভুল কাজের জন্য যে কনসিকুয়েন্স বা পরিণাম সেটাকে ফেস করা। নেক্সট দেখো ফেয়ার অ্যান্ড স্কোয়ার। ফেয়ার অ্যান্ড স্কোয়ার বেসিক্যালি কখন ইউজ হয়, ধরো বললাম ইফ ইউ টেল সামওয়ান সামথিং ফেয়ার অ্যান্ড স্কোয়ার, তার মানে ইউ সে ইট ক্লিয়ারলি, অনেস্টলি অ্যান্ড ডিরেক্টলি। তুমি সেটাকে ক্লিয়ারলি, অনেস্টলি এবং ডিরেক্টলি বলছো। তো ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে বেসিক্যালি জাস্টিফাইড, যাকে আমরা বলতে পারি। তো অনেস্ট অ্যান্ড জাস্টিফাইড, তাহলে আমরা এখানে বলতে পারি ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে অনেস্ট,
জাস্টিফাইড, অনেস্ট, জাস্টিফাইড, তারপরে ক্লিয়ার, অনেস্ট, জাস্টিফাইড, ক্লিয়ার, ডাইরেক্ট। তো বেসিক্যালি এগুলো আমরা বলতে পারি ইউ হ্যাভ টোল্ড সামথিং ক্লিয়ারলি অর ডাইরেক্টলি। সো ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে বেসিক্যালি অনেস্ট অ্যান্ড জাস্টিফাইড। নেক্সট দেখো প্লে ফাস্ট অ্যান্ড লুজ। প্লে ফাস্ট অ্যান্ড লুজ মানে কি বেসিক্যালি? সো ইফ ইউ প্লে ফাস্ট অ্যান্ড লুজ উইথ সামওয়ান, it means you change your attitude towards him repeatedly in an insincere way. তার মানে তুমি সিরিয়াসলি কারোর সঙ্গে ডিল করছো না, তুমি রিপিটেডলি নিজের স্ট্যান্সটাকে চেঞ্জ করছো। সো বেসিক্যালি ইউ ট্রিট হিম লাইটলি অর ক্যাজুয়ালি বেসিক্যালি। তাহলে আমরা বলতে পারি সো প্লে ফাস্ট অ্যান্ড লুজ মানে হচ্ছে changing attitude towards someone repeatedly or in an insincere way. So basically something done fast and loose, he played fast and loose in dealing with him, তার মানে বেসিক্যালি ক্যাজুয়াল। এটা কি ইন্ডিকেট করছে? ক্যাজুয়াল ইন্ডিকেট করছে, ক্যাজুয়াল বা ইনসিনসিয়ার, ক্যাজুয়াল বা ইনসিনসিয়ার ওয়ে। নেক্সট দেখো এ ফেদার ইন ওয়ানস ক্যাপ, অর্থাৎ মুকুটে আরেকটা পালক যুক্ত হলো, মানে নতুন কোনো অ্যাচিভমেন্ট করলো। সাপোজ উইনিং T20 ওয়ার্ল্ড কাপ ইজ জাস্ট অ্যাডিং এ ফেদার ইন ধোনিস ক্যাপ, তার মানে মুকুটে আরেকটা পালক যুক্ত হলো। তাহলে আমরা বলতে পারি অ্যাচিভমেন্ট অ্যান্ড achievement. Next দেখো feather one's nest. তো feather one's nest মানে if you feather your nest, it means you make yourself richer or more comfortable, usually at someone else's expenses. মানে বেসিক্যালি নিজের নেস্ট মানে কি? পাখির বাসা, সেখানে আরেকটা পালক যোগ করা, তার মানে কি ঘরটাকে আরো মজবুত করা। এবার দেখো এই যে পাখি যখন নিজের ঘরের নিজের নেস্টে বাসাতে পালক যোগ করে, সবসময় যে সেটা নিজের পালক হবে তার তো কোনো মানে নেই, অন্যের পালকই বেসিক্যালি যোগ করে। তো বেসিক্যালি এখানে কি হয়, নিজের আখেরটা গোছানো অন্যের সাহায্যে। ধরো বললাম দ্য ম্যানেজার অফ দ্য কোম্পানি ইজ লিটল কনসার্নড about the company, he is just busy feathering his own nest. আবার বলছি দ্য ম্যানেজার অফ দ্য কোম্পানি, এক্সাম্পলগুলো মনে রাখো, আমি এক্সাম্পলটা লিখছি না এখানে, আদারওয়াইজ লিখতে গেলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। আমি এক্সাম্পলটা বলে দিচ্ছি, রেকর্ডে থাকবে বা তোমরা লিখেও নিতে পারো। সাপোজ দ্য ম্যানেজার অফ দ্য কোম্পানি ইজ লিটল কনসার্ন, লিটল কনসার্ন মানে একেবারেই কনসার্ন নয়, ইজ লিটল কনসার্নড অ্যাবাউট দ্য কোম্পানি, হি ইজ জাস্ট বিজি feathering his own nest, সে তার নিজের আখের গোছাতে ব্যস্ত। তার মানে feather your own nest মানে make yourself richer or more comfortable, usually at someone else expenses। তাহলে এর মানে তোমরা লিখতে পারো make oneself richer or more comfortable usually at someone else's expenses, usually at someone else's expenses মানে অন্য কারোর খরচায় নিজের আখেরটা গোছানো। নেক্সট দেখো শো দ্য হোয়াইট ফেদার, এর মানে কি? এটা খুব ইম্পর্টেন্ট। ইফ সামওয়ান শোস হোয়াইট ফেদার, তার মানে হি রানস অ্যাওয়ে বিকজ হি ইজ স্কেয়ার্ড। মানে ধরো কেউ ভয় পেয়ে গেল, সে সাদা পতাকা তুলল, তো
তো সাদা পতাকা বেসিক্যালি পিছিয়ে আসার জন্য, যখন শত্রুপক্ষ নিজেদের তুলনায় অনেক বেশি শক্তিশালী তখন পিছিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। তাহলে শোড দ্য হোয়াইট ফেদার মানে হচ্ছে বেসিক্যালি রান অ্যাওয়ে বিকজ অফ স্কেয়ার্ড, বিং স্কেয়ার্ড। ধরো বললাম হি ক্লেম টু বি দ্য বেস্ট wrestler in the world, but when he saw his formidable opponent before him, he showed the white feather, অর্থাৎ সে ভয় পেয়ে গেল। তাহলে showed the white fear means being scared and run away, being scared and run away. Next দেখো প্লে সেকেন্ড ফিডল। প্লে সেকেন্ড ফিডল মানে ইফ ইউ প্লে সেকেন্ড ফিডল টু সামওয়ান, ইট মিনস ইউ আর ট্রিটেড অ্যাজ লেস ইম্পর্টেন্ট দ্যান হিম। মানে তুমি অন্যজনকে হেল্প করছো নিজের কাজে। ধরো বললাম কোন একটা ট্যালেন্টেড পারসন, সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর এ ট্যালেন্টেড পারসন টু প্লে ফিডল টু সামওয়ান। যে ট্যালেন্টেড পারসন সে অন্যের হয়ে কেন কাজ করবে? তো প্লে ফিডল মানে বেসিক্যালি ওয়ান টাইপ অফ সাবঅর্ডিনেট টাইপের জব। সাপোজ those who has a problem with who have a problem with their ego, they are not ready to play second fiddle to anyone. তাহলে প্লে সেকেন্ড ফিডল মানে বেসিক্যালি লেস ইম্পর্টেন্ট পজিশনে কাজ করা। বেসিক্যালি সেকেন্ড ফিডলটা কি? ফিডলটা হচ্ছে একটা ভায়োলিনকে বোঝায়, বাদ্যযন্ত্র। এবার ওয়ান হু প্লেস সেকেন্ড ফিডল তার মানে হি ইজ অনলি দ্য অ্যাসিস্ট্যান্ট ভায়োলিনিস্ট। যে মেন ভায়োলিনিস্ট সে সামনে রয়েছে, তাকে অ্যাসিস্ট করার জন্য যারা রয়েছে তারা প্লে সেকেন্ড ফিডল। ফিডল মানে বেসিক্যালি ভায়োলিন। সো ইডিওমেট্রিক্যালি আমরা যদি বলি ইফ ইউ প্লে সেকেন্ড ফিডল টু সামওয়ান, ইট মিনস ইউ আর ট্রিটেড অ্যাজ লেস ইম্পর্টেন্ট দ্যান হিম। তাহলে আমরা বলতে পারি বিং ট্রিটেড। এক্সাম্পল যেগুলো আমি বলছি সেগুলো মনে রাখবে বা পরের রেকর্ড থেকে শুনে শুনে লিখে নেবে। বিং ট্রিটেড অ্যাজ লেস ইম্পর্টেন্ট, being treated as less important than someone. Being treated as less important than someone. Next দেখো find one's nest. Find one's nest. Sorry, find one's feet. Find one's feet মানে ধরো তুমি একটা নতুন ব্যবসায় নেমেছো, একেবারে প্রথমেই যে ব্যবসাটা ফুলে ফেপে উঠবে দাঁড়িয়ে যাবে তার তো কোনো মানে নেই। আস্তে আস্তে তুমি চেষ্টা করছো, তুমি তোমার কনস্ট্যান্টলি এফোর্ট দিয়ে যাচ্ছ। আফটার এ ইয়ার ইউ ফাইন্ড ইউর ফিট ইন দ্যাট বিজনেস। মানে তুমি এক বছর পর আস্তে আস্তে কনফিডেন্ট ফিল করলে যে নতুন একটা সিচুয়েশানে। সো ইফ ইউ ফাইন্ড ইউর ফিট তার মানে ইউ স্টার্ট টু ফিল কনফিডেন্ট ইন আ নিউ সিচুয়েশন। কোনো নতুন সিচুয়েশানে গেলে আমরা শুরুতেই যে নিজেদের পায়ের নিচে জমি খুঁজে পাবো সেরকম কোনো মানে নেই। But if we find our feet, it means we start feeling confident in a new situation. তাহলে আমরা বলতে পারি start feeling confident in a new situation. Start feeling confident in a new situation. Suppose you have started preparing for government exam. So many candidates are also preparing like you. Someone has been preparing for more than a year or 2 years. So you may be a bit scary that I am a newcomer, so how can I manage to handle this? How can I manage to get job? Basically getting job means how can I manage to place myself in the merit list out of all the candidates. So initially you may be scared, but if you constantly working every day, so the thing is if you maintain perseverance মানে কি? Perseverance means work constantly throughout. If you constantly work throughout and if you assess yourself in a regular
at a regular interval, then after a certain time, after 2 months, 3 months, 6 months, after a year, you will find your feet in this. অর্থাৎ তুমি ধীরে ধীরে কনফিডেন্স ফিরে পাবে। আর মনে রাখবে, টু গেট ইউর জব, টু ক্র্যাক এনি এক্সাম, দ্য থিং রিকোয়ার্ড ইজ কনফিডেন্স। Before entering exam hall, if you are confident enough, it means you are going to crack. But if you are in a dilemma, or if you are in a doubt that, so this time I am going just to have an experience, I am not fully prepared, so it means you have already defeated, you have been defeated before entering exam. So to crack any exam, the thing is you have to be confident enough so that you can crack that exam. Now how to boost your confidence? To boost your confidence, you have to work regularly, constantly, with perseverance. মানে রেগুলার তোমাকে কনস্ট্যান্টলি মেহনত করে যেতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাসেস ইউর সেলফ অ্যাট এ রেগুলার ইন্টারভাল। মানে প্রত্যেক দিন তুমি নিজেকে অ্যাসেস করো। অ্যাসেস কীভাবে করবে? মক টেস্ট দাও, বিভিন্ন অনলাইন মক টেস্ট রয়েছে, সেই অনলাইন মক টেস্ট দিন একটা বা দুটো করে দাও। তুমি কালকে পেয়েছো 60%, yesterday you got 60%, today you scored 70%, tomorrow you score 85%. So day by day your performance is developing, day by day you are progressing basically. In this way you will find your feet after a certain time. So this is called find someone's feet. So basically it means start feeling confident in a new situation. আমি এক্সাম্পলটা এই কারণে দিলাম, তোমাদের মধ্যে অনেকেরই এটা মনে হতে পারে যে আমি তো জাস্ট প্রিপারেশন স্টার্ট করলাম, অনেকে তো আছে 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, 3 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, 4 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে। আমি একটা কথা তোমাকে বলে রাখি, যদি পাওয়ার হয় 2-2.5 বছরের মধ্যেই লোকে পেয়ে যায় চাকরি। যে 2 বছর 3 বছরের মধ্যে পেলো না, যার 4 বছর 5 বছর হয়ে গেল, তখন কিন্তু প্রিপারেশনের সেই লেভেলটা আর থাকে না, অনেকটা কি হয়ে যায়, সেটা লেভেলটা, এনার্জি লেভেলটা কমে যায়। এই জন্য শুরুতেই 1-2 বছরের মধ্যে ভালো করে প্রিপারেশন নিয়ে পেতে হবে। So if you have started, so give your maximum effort. তুমি এখন ফুল এনার্জিতে আছো, 1-1.5 বছরের মধ্যে, ম্যাক্সিমাম 2 বছরের মধ্যে তুমি পেয়ে যাবে। গভর্নমেন্ট সার্ভিস ইট ইজ আ প্রসেস অ্যাকচুয়ালি, ইট ইজ নট লাইক আমি বাজারে গেলাম আর পয়সা দিয়ে কিনে আনলাম, ব্যাপারটা সেরকম নয়, এটা একটা প্রসেস। এর জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য, পেশেন্স। তুমি কখনোই বলতে পারবে না যে আমি আজকে জয়েন করেছি আমার 3 মাসের মধ্যে জব লাগবে, এটা মানে খুব একটা ইটস নট লাইকলি টু হ্যাপেন অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে তোমাকে একটু টাইম দিতে হবে, 6 মাস 1 বছর তোমার লাগবে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে। তারপর তুমি যত পরীক্ষা দেবে আস্তে আস্তে নিজে কনফিডেন্ট হবে, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সলভ করবে। এইভাবেই লোকে চাকরি পায়, যারা পেয়েছে এভাবেই চাকরি পেয়েছে, আমিও এভাবেই পেয়েছি। একটা প্রসেসে তোমাকে যেতে হবে। প্রথম কথা হচ্ছে পেশেন্স রাখতে হবে, পেশেন্স রেখে কনস্ট্যান্টলি এফোর্ট দিয়ে যেতে হবে। হতে পারে চলার পথে তুমি 1, 2, 3টে এক্সাম ফেল করলে, কোনো পরীক্ষায় কানের পাশ দিয়ে বেরিয়ে গেলো, 1 নম্বরে বেরিয়ে গেলো, বাট সেজন্য ভেঙে পড়ে পড়াশোনা ছেড়ে দিলে হবে না। তো তোমার 1 নম্বরের জন্য হলো না মানে ইউ আর ভেরি ক্লোজ টু সাকসেস। নেক্সট এক্সাম ইজ ইয়োর্স, আরও ভালো করে পড়ো, নেক্সট এক্সামে সেই 1 নম্বরটা তোমার আটকাবে না। এটাই হচ্ছে অ্যাকচুয়াল আইডিওলজি হওয়া উচিত। দেখো নেক্সট 91 বলছে আন্ডার ফায়ার। আন্ডার ফায়ার মানে ক্রিটিসাইজড। সো ইফ ইউ কাম আন্ডার ফায়ার ফ্রম সামওয়ান, বেসিক্যালি ইউ আর বিং ক্রিটিসাইজড সিভিয়ারলি। সাপোজ ধর এক্সাম্পল বললাম, দ্য গভর্নমেন্ট হ্যাজ কাম আন্ডার ফায়ার from various intellectual societies across the country on account of the demonetization. অর্থাৎ ডিমানিটাইজেশনের যে প্রসেসটা গভর্নমেন্ট যেভাবে করেছে, সেই জন্য গভর্নমেন্ট বিভিন্ন দিক থেকে ক্রিটিসাইজড হয়েছে। তাহলে আন্ডার ফায়ার মানে বিং ক্রিটিসাইজড সিভিয়ারলি। তো লিখে নাও, আমি এক্সাম্পল তো বলে দিলাম, বিং ক্রিটিসাইজড severely. Next দেখো, a flash in the pan. A flash in the pan মানে কি? সাপোজ একটা ঝলক, বেসিক্যালি এক ঝলক। ব্যাপারটা কিরকম, প্যানের মধ্যে একটা যদি ঝলসে ওঠে কিছু খুব শর্ট টাইমের জন্য, সো ইফ এ সাকসেস ইজ আ ফ্ল্যাশ ইন দ্য প্যান, ইট মিনস ইট ইজ নট লাইকলি টু বি রিপিটেড। মানে এটা একবারের জন্যই হচ্ছে, দ্বিতীয়বার কিন্তু তার রিপিট হবে না। সো ইট লাস্টস অনলি এ শর্ট টাইম।
সো ইট ইজ নট অ্যান ইন্ডিকেশন অফ ফিউচার অ্যাচিভমেন্ট, মানে এখন তো এখনই। তার মানে আমরা বলতে পারি যে সামথিং লাস্ট ফর ভেরি শর্ট স্প্যান, সামথিং something last for a short span, something lasts for a short span, which is not going to be repeated, not going to be repeated, which is not going to be repeated. Next দেখো fall flat. Fall flat মানে কি? If something falls flat, basically it means it is successful. Suppose the new policy to recover or boost economy falls flat, মানে basically become unsuccessful. তাহলে fall flat কে আমরা বলতে পারি become unsuccessful. নেক্সট দেখো আমরা পরের ইডিয়ামসে আসছি, flotsam and jetsam. Flotsam and jetsam মানে basically flotsam মানে it is a part of the ship or its cargo. It found floating on the sea after the ship has been wrecked. আর jetsam কি? It is also a similar meaning basically. So flotsam and jetsam refers to the people who have no homes or work, who wander about in a helpless way. So basically flotsam and jetsam refers to an untidy collection of unimportant and useless objects basically. কিছু কিছু জিনিস থাকে যে জিনিসগুলো সবসময় বাইরেই থাকে, আনইম্পর্টেন্ট, যেগুলো নিয়ে আমরা খুব একটা মাথা ব্যথা করি না। তো বেসিক্যালি flotsam and jetsam যদি মানুষের জন্য ব্যবহৃত হয়, they refer people who have no homes or work. So one who has no home or work, one who has no home or work and who wander about in a helpless way, বা এটাকে আমরা অন্য আরেকটা অর্থ ইউজ করতে পারি। সো বেসিক্যালি কালেকশন অফ আনইম্পর্টেন্ট অবজেক্টস বা ইউজলেস অবজেক্ট, আমরা এরকমভাবেও বলতে পারি কালেকশন অফ unimportant or useless object, collection of unimportant or useless object. Next দেখো fly in the face of. Fly in the face of মানে fly in the face of মানে if an action or belief flies in the face of an accepted idea, it means it seems to oppose or contradict it. তার মানে অ্যাকচুয়ালি আমরা ফ্লাই ইন দ্য ফেস অফ মানে if a belief or action flies in the face of an accepted idea, it seems to oppose or contradict it. মানে কোনো কিছু যে অন্য কোনো কিছুকে কন্ট্রাডিক্ট করছে। ধরো বললাম আমাদের সাউথ ইন্ডিয়া কেরাল থেকে প্রচুর ইউপিএসসি ক্র্যাক করে, আইএএস প্রচুর হয়। সো ইফ আই সে if a South Indian, if an intelligent South Indian doesn't become an IAS, it flies in the face of what is society thinks. অর্থাৎ তাদের সোসাইটিতে ম্যাক্সিমাম অধিকাংশ ঘরে ঘরে দেখবে আইএএস রয়েছে, কিন্তু সে যদি না হতে পারে, তার মানে কি ইট ফ্লাইজ ইন দ্য ফেস অফ হোয়াট হিজ সোসাইটি থিংস। তার মানে সামথিং হুইচ ইজ কন্ট্রাডিক্টরি, ফ্লাই ইন দ্য ফেস অফ। তাহলে আমরা বলতে পারি সামথিং which is contradictory.
কন্ট্রাডিক্টেড। যেমন আমরা বাঙালিরা, বেঙ্গলি পিপলরা, আমরা কি, আমরা একটু আরামদায়ক পরিবেশের থেকে অভ্যস্ত। দুপুরবেলা ভাত খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়লাম, বা আমাদের মধ্যে অতটা উচ্চাকাঙ্ক্ষাটা খুব, মানে অন অ্যান এভারেজ বাঙালির মধ্যে খুব কম, আজকের দিনও কমে গেছে। ঠিক আছে, মাসে 30,000 টাকা 40,000 টাকা ইনকাম করলাম, এই দিয়ে সুখে শান্তিতে সংসার চালিয়ে দেবো, মানে মোটামুটি জীবন অতিবাহিত করবো, ব্যাস, এর বেশি কিন্তু আমরা, মানে মেজরিটি ভাবতে পারে না। বাট যদি ইফ someone Bengali who tries to escalate his business from 100 rupees to 100 crore, and every day he is trying to improve in business and expand his business, so it flies in the face of the average Bengali culture. তার মানে কি, ফ্লাই ইন দ্য ফেস অফ, মানে সামথিং হুইচ ইজ কন্ট্রাডিক্টেড। তুমি দেখবে আমাদের এখানে আশেপাশে, তোমরা দেখবে বিভিন্ন জায়গায়, আমি 90%-এর কথা বলছি, আই এম নট টকিং অ্যাবাউট 10%, 10% ইজ অলওয়েজ এক্সেপশনাল এভরিওয়্যার, যে একটা চাকরি পেয়ে গেল, দেখলো মোটামুটি যা খরচা হয় এক মাসে সেটা উঠে যাচ্ছে, এরপর আর বেশি চেষ্টা করেই না, আর এগোনোর চেষ্টাই করে না। হ্যাঁ, সেখান থেকে যা প্রোগ্রেস হবে, 10 বছর পরে 10,000 টাকা বাড়বে, ঠিক আছে। কিন্তু ওয়ারাস একটা গুজরাটি বা একটা সাউথ ইন্ডিয়ান, তারা কিন্তু ডে বাই ডে নিজেকে এসকালেট করে। সে যদি 500 টাকা থেকে একটা বিজনেস শুরু করে, সে 500 থেকে 50,000, 50,000 থেকে 5 লাখ, 5 লাখ থেকে 5 কোটি হওয়ার পরও কিন্তু চেষ্টা করবে সেটাকে 500 কোটি করা। বাট whereas মেনি পিপল, তারা অলস টাইপের হয়, দে আর লেজি, দে জেনারেলি বিকাম কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট মানে কি, সন্তুষ্ট হয়ে যায় আফটার অ্যাচিভিং সামথিং হুইচ ইজ রিকোয়ার্ড। So if someone is exceptional, so he or she flies in the face of the general tradition. Next দেখো, fly in the ointment. Fly in the ointment. What is ointment? Ointment মানে কি? মানে বেসিক্যালি a smooth thick substance that helps wounds heal. মলম টাইপের, কোনো জায়গায় কেটে গেলে, ছড়ে গেলে আমরা কি লাগাই? মলম লাগাই। এবার দেখো, যদি সেখানে একটা ফ্লাই পড়ে যায়, একটা মাছি পড়ে যায়, তাহলে কি হবে? হিলিং প্রপার্টি আর থাকবে? আরও তো জার্ম লেগে যাবে সেখানে। সো ইডিওমেট্রিক্যালি, ইফ সামথিং ইজ আ ফ্লাই ইন দ্য অয়েন্টমেন্ট, ইট মিনস ইট স্পয়েলস আ সিচুয়েশন অর অ্যাক্টিভিটি। তুমি হাতে কেটে গেছে, ছড়ে গেছে, তুমি মলম লাগিয়েছো, সেখানে একটা মাছি এসে বসলো, তো সে তো আরও 10 জায়গায় বসে এসেছে, তার তো জার্ম রয়েছে সেখানে, তার মানে কি, সেই মলমটার কার্যকারিতা নষ্ট হয়ে গেল। সো বেসিক্যালি, ইফ ফ্লাই ইন দ্য অয়েন্টমেন্ট, ইট স্পয়েলস আ সিচুয়েশন অর অ্যাক্টিভিটি। So আমরা বলতে পারি something which spoils a situation or activity. Situation or activity. So take time by forelock, এর মানে কি, টেক টাইম বাই ফোরলক মিনস ইফ ইউ টেক টাইম বাই দ্য ফোরলক, তার মানে ইফ ইউ ডু ইউর ওয়ার্ক ইন টাইম, মানে টাইমের মধ্যে কাজটা করে ফেলা। ফর এক্সাম্পল বলছি, সাকসেস কান্ট বি অ্যাচিভড আনলেস ইউ টেক টাইম বাই দ্য ফোরলক, অর্থাৎ তুমি সময়ের মধ্যে যদি কাজ না করো, সেক্ষেত্রে সাকসেস আসবে না। সো ডু ওয়ার্ক ইন টাইম। তাহলে টাইম বাই দ্য ফোরলক মানে হচ্ছে ডু ওয়ার্ক ইন টাইম, ডু ওয়ার্ক ইন টাইম, সময়ের মধ্যে কাজ করে ফেলা। নেক্সট, আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। ধরো তুমি একটা মাছ ভাজছো ফ্রাইং প্যানে, মাছটা কি হলো, ফ্রাইং প্যান থেকে লাফিয়ে উঠলো, কিন্তু পড়ে গেল কোথায়? আগুনে। তাহলে সে কি বাঁচতে পারবে? তার মানে কি? তার মানে হচ্ছে বেসিক্যালি ফ্রাইং প্যান থেকে বেরিয়ে এসে ফায়ারে পড়লো, তার মানে হচ্ছে যে দেয়ার ইজ এ লিটিল হোপ অফ ইমপ্রুভমেন্ট, বাট দ্য সিচুয়েশন বিকাম ব্যাক টু ওয়ার্স। তার মানে একটা সিচুয়েশন থেকে বেটার অবস্থায় ফেরাতে গিয়ে আরও সিচুয়েশনটা খারাপ হয়ে গেল। তাহলে ফ্রাইং প্যানটা আমরা বলতে পারি খারাপ, ব্যাড, সেখানে থাকলে তার অসুবিধা হচ্ছে, কিন্তু ফায়ারে গেলে তো সে আরোই থাকতে পারবে না, এটা ওয়ার্স হয়ে গেল।
তো ইডিওমেট্রিক্যালি আমরা কি বলতে পারি, ইফ ইউ জাম্প আউট অফ দ্য ফ্রাইং প্যান ইন্টু দ্য ফায়ার, আবার বলছি, ইফ ইউ জাম্প আউট অফ দ্য ফ্রাইং প্যান ইন্টু দ্য ফায়ার, ইট মিনস there was a little hope of improvement in the situation, but the chances that the situation will turn from bad to worse, মানে কোন একটা সিচুয়েশন আরো খারাপ থেকে খারাপতর হলো, অর্থাৎ a situation being bad towards, a situation being bad towards. Next দেখো come full circle, তো come full circle মানে কি, come full circle যখন আমরা বলছি একটা সার্কেল কমপ্লিট হওয়া, মানে each point will come where it was, so মানে if something comes full circle it returns to the situation from where it started, মানে পৃথিবীটা গোল বলি না, যেখান থেকে তুমি জার্নি স্টার্ট করবে ঘুরে আবার সেই জায়গাতেই আসবে, মানে ইফ সামথিং কামস ফুল সার্কেল ইট মিনস ইট রিটার্নস টু দ্য সিচুয়েশন ফ্রম ওয়্যার ইট স্টার্টেড, তাহলে আমরা বলতে পারি রিটার্ন টু দ্য সিচুয়েশন from where it was started, return to the situation from where it was started. Next দেখো give up the ghost, give up the ghost মানে died basically, so basically if I say that a machine has given up the ghost, ধরো একটা মেশিন, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, মানুষের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো যন্ত্রের ক্ষেত্রে, সেটা খারাপ হয়ে গেল, so if a machine has given up the ghost it means it has stopped working properly, তাহলে আমরা এটাকে বলতে পারি died, বা আমরা বলতে পারি stop working properly, তাহলে give up the ghost.